সুপ্রিয় দর্শক, সেভেন ব্রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন এসি ও বিদায় এসি। দর্শক, আজকের বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে এসএমএস করতে পারেন, এলি লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন অতিথি: সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ। আপনাদের তিনজনকে আমাদের এসএ টেলিভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রসঙ্গে কথা বলবো, যে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন এবং এ নিয়ে মানুষের ভেতরে যে জল্পনা কল্পনা, সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা জানেন যে বিদায়ী ইসি তারা কিন্তু আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলন করে তারা যেটি বলেছেন যে সর্বোচ্চ নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে, দক্ষতার সাথে তারা এই 5 বছর অতিবাহিত করেছেন এবং সবকিছু উপেক্ষা করে, অর্থাৎ সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই 5 বছর তারা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তারা শতভাগ সফল, এটা তারা দাবি করেছেন। তো জনাব মোফাজ্জল করিম, আপনি একটু বলবেন যে এই বিদায়ী ইসি চলে যাওয়া এবং নতুন ইসি যারা প্রবেশ করবেন, তো আজকের এই বক্তব্য আপনার কাছে কি মনে হয়েছে? আসলে তাদের কর্মকাণ্ডকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন এবং তার সহকর্মীদের আমি দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করি। বিগত 5টি বছর তাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমরা সবাই বলতে গেলে সমালোচনার মুখর ছিলাম তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, এবং এই সমালোচনার জন্মটা কিন্তু কমিশনই দিয়েছিল, এমন নয় যে কেউ অতিশয়োক্তি করেছে তাদের সম্বন্ধে কিছু। তার মধ্যে একটা কথা আমি বলবো, এই বিদায়ী নির্বাচন কমিশন যখন শপথ গ্রহণ করে এই দায়িত্বভার গ্রহণ করেন, তখন আর যাই হোক প্রধান নির্বাচন কমিশনার বা কোনো কমিশনার সম্বন্ধে কোনো ধরনের বিরূপ মন্তব্য, সমালোচনা ইত্যাদি শোনা যায় নাই। কাজী রকিবউদ্দিন একজন প্রথিতযশা সিভিল সার্ভেন্ট, আমাদের সহকর্মী, এবং তার সুনাম আছে অফিসার হিসাবে। হ্যাঁ, নির্বাচন কমিশনে হয়তো তার ভুলভ্রান্তি বা অদক্ষতা ইত্যাদি প্রকাশিত হয়েছে। আমরা আশা করেছিলাম, আমাদের জাতি আশা করেছিল যে তাদের কাছ থেকে একটা চমৎকার একটা 2005-এর নির্বাচন পাবে, তা না, তার উল্টোটাই হয়েছে। সেখানে তিনি বা অনেকেই অনেক যুক্তি দেখান, কিন্তু তাদের কাছ থেকে আমরা আরো দৃঢ়তা, আরো সাহসিক সিদ্ধান্ত ইত্যাদি, আরো যেটাকে বলে প্রোঅ্যাক্টিভ আশা করেছিলাম, কিছু কর্মকাণ্ড, প্রোঅ্যাক্টিভ অ্যাকশনস। তা হয়নি। বর্তমান যে সিইসি যিনি বা যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে, এটার উপরে আমাদের প্রত্যাশা আরো বেশি। তার কারণ সমস্ত জাতি 5টি বছর অনেক রকমের দুঃখ কষ্ট সহ্য করেছে, অনেক হতাশায় ভুগেছে, এবং তাদের প্রত্যাশা সত্যি কথা বলতে গেলে গত 5 বছরে পূরণ হয়নি। এই জন্যে এবার আমরা আশায় বেঁধেছিলাম। আর এবারকার প্রক্রিয়াটিও আপাত দৃষ্টিতে দেখা গেছে যে অন্তত সার্চ কমিটি, কিছু সার্চ কমিটির মধ্যে অত্যন্ত নিরপেক্ষ, দক্ষ, যোগ্য, খ্যাতিমান ব্যক্তিদেরকে ওখানে নেওয়া হয়েছে। তাদের সুপারিশের উপরে আমরা ভেবেছিলাম যে একটা সেরকম ধরনের একটা কমিটি গঠিত হবে, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভালো কি মন্দ সে সম্বন্ধে আমি বক্তব্য রাখছি না, তবে এটা তো ঠিক কথা, কমিশনের নাম ঘোষিত হওয়ার পর মুহূর্ত থেকেই তাদের, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগ সম্বন্ধে, সেই ব্যক্তিটির সম্বন্ধে বেশ কিছু সমালোচনার ঝড় উঠেছে, যেটা আমি একটু আগেই বললাম কাজী রকিবউদ্দিনের বেলা উঠেনি বা অন্য কারো বেলা উঠেনি। তো সেই জন্যে আমি একটু শঙ্কিত হচ্ছি যে এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? মনে হয় না। এবং এরা কি সত্যি প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবেন? সেখানেও প্রশ্নবোধক চিহ্ন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আগামী নির্বাচনটা কি রকম হবে, সেই দিক নির্দেশনা, সেই আকাঙ্ক্ষা খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে, এই তো মাত্র 2-3 মাস আগে, কি ভবিষ্যৎ নির্বাচন এটা কিছুতেই প্রশ্নবিদ্ধ হবে না, হতে দেওয়া হবে না যখন বলেছেন, তখন তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে বিগত নির্বাচনটি 2005 সালের এটা প্রশ্নবিদ্ধ হয়েছিল, এবং হয়েছিল তো বটেই। তো এইখানে নিশ্চয়ই সমস্ত জাতি প্রত্যাশা করে যে মাননীয়
প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেইটার প্রতিফলন আগামী নির্বাচনে দেখা যাবে। কিন্তু এখন যদি কারোর অতীত ইতিহাস নিয়ে যদি প্রশ্ন উঠে এবং সেটা যদি দেখা যায় যে ঠিক প্রত্যাখ্যানের মতো নয়, বেশিরভাগ লোকে এটা সায় দিচ্ছে, সমর্থন করছে, তখন তো আমাদের মনের মধ্যে একটু শঙ্কা জাগে বটে। নিরপেক্ষতা, সাহসিকতা, মেরুদণ্ড সোজা করে কাজ করার কথা, কারোর হুকুমে, কারোর ইঙ্গিতে না চলা, এই প্রত্যাশাটাই আমরা চাই। তবু আমি আবার বলবো যে আমরা সাফল্য কামনা করি, এই কমিশনের কাছ থেকে আমি সাফল্য কামনা করি। অতীতের যাই হয়ে থাকুক না কেন, অতীতকে ভুলে গিয়ে বর্তমানের তাদের পারফরমেন্স দিয়ে, তাদের কাজকর্ম দিয়ে, তাদের চারিত্রিক দৃঢ়তা, নিরপেক্ষতা, তাদের সক্রিয় কার্যকলাপ দিয়ে তারা সেটি প্রমাণ করতে সমর্থন হবেন, এটাই আমরা আপনার কাছে আবার আসবো। জনাব জমির, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং যারা এই মনোনয়ন দিয়েছেন, অর্থাৎ সুশীল সমাজের সাথে আমরা দেখেছি যে বেশ কয়েকবারই তারা বৈঠক করেছেন। তো সুশীল সমাজের প্রতিনিধিদের যে পরামর্শ ছিল, সেই পরামর্শ কি কাজে লাগানো হয়েছে নতুন ইসি গঠনে? আর বিদায়ী যে ইসি আজকে তারা সংবাদ সম্মেলন করে যারা বিদায় নেবেন এবং 15 তারিখে নতুন ইসি প্রবেশ করবেন, বিদায়ী ইসির তাদের যে বক্তব্য প্রদান করেছে, এটি কি জাতির মনের কথা কিনা বা সমাজের, দেশের মানুষের মনের কথা কিনা? ধন্যবাদ। আজকে বিশেষ করে দুই ব্যক্তি রয়েছেন যারা কিনা এই ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানেন। তবে আমি 3-4টে কথা বলবো। 1 নম্বর হচ্ছে, প্রক্রিয়াগত দিক যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য রাষ্ট্রপতি উনি 31টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তারপরে একটা সার্চ কমিটি করা হয়েছে। সার্চ কমিটির মধ্যে গঠন প্রক্রিয়ার সময় একটা নিউট্রালিটি অবজার্ভ করা হয়েছে। সেখানে যারা এডুকেশনিস্ট আছেন, যারা তারাও আছেন এবং অন্যান্যরাও আছেন যারা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। সেখানে ওই জুডিশিয়াল বেসড লোকও ছিলেন, এক্সপার্ট বেসড এবং মিক্সড এলিমেন্টস তারাও ছিলেন। এখন এর আগে একবার আমার মনে আছে, এখানে যখন 2013 সালের এবং 14 সালে এবং 15 সালে যখন বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, তখন আমি দন্তেশ্বর কথা বহুবার বলেছিলাম যে সহিংসতা, উনি হাসছেন, সহিংসতা, সন্ত্রাস, সবকিছু সব দন্তেশ্বর দিয়ে, সংবিধানও দন্তেশ্বর দিয়ে, সহনশীলতাও দন্তেশ্বর দিয়ে। একইভাবে আমি আজকে এই প্রেক্ষিতে কয়েকবার দন্তেশ্বর ব্যবহার করব। এখানে দন্তেশ্বর মধ্যে আছে যে সক্রিয়ভাবে যেটা সুশীল সমাজের সম্পৃক্ততা করা হয়েছে তাদের আলোচনার মাধ্যমে, এবং আশা করা হচ্ছে যে যারা নির্বাচন কমিশনে যারা পেয়েছেন জায়গা, তারা সাহসিকতার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করবেন। কিন্তু এইটা সম্ভব হবে যদি একটা সহায়ক ভূমিকা পালন করে এবং সহযোগিতা প্রদান করে সব দলগুলি, সব দল এবং সেখানেও সহিষ্ণুতা বিশেষ করে বর্তমান থাকতে হবে। এখন এই দন্তস্বরগুলো আমি ব্যবহার করছি কারণে যে শুরু থেকে দন্তস্বর পর্যন্ত থাকলেই ভালো, তালিমবশতে না যাওয়াই ভালো, ওটার সঙ্গে একটা বিপজ্জনক শব্দ আছে। আমার কথা হচ্ছে, এই যে প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া, যেটা দুটো প, সেখানে দেখা যাচ্ছে বারংবার যখন যাত্রা শুরু হয়, এটা অনেকটা আমি বলি যে আজকে বলছিলাম একজনকে, আমি বন্ধুকে বলছিলাম কথা প্রসঙ্গে, যে দোতলা একটা বাড়ি বানানো হচ্ছে। মানে আমাদের গ্রামাঞ্চলে আমি বলছি 60 বছর আগে, 65 বছর আগে গ্রামে যেতাম, তখন দেখলাম দোতলার বেশি তো বাড়ি হতো না, মানে মাটির হলো, দোতলা কোনো মতে টিনের ঘর করে দোতলা হচ্ছে, একটা সিঁড়ি লাগাতে হতো। সেই সিঁড়ি যখন লাগানো হতো, সিঁড়ি দিয়ে ওঠার জন্য যে প্রক্রিয়াটা, ভালো শক্ত বাঁশ না হলে তো সিঁড়ি ঠিক মতো মজবুতভাবে চলবে না, সেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাও দন্তেশ্বর। এখন আমাদের মধ্যে এই যে সক্রিয় ভূমিকা পালন করে একটা নির্বাচনের প্রস্তুতি স্বরূপ আমরা একটা নতুন নির্বাচন কমিশন পেয়েছি। কিন্তু নির্বাচন কমিশন পেলেই শুধু হবে না, নির্বাচন কমিশন পাওয়ার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে
যে আমি সেদিন বলছিলাম, আরেক জায়গায় লিখলাম সেটা, যে এই কমপ্লেক্স স্ট্রাকচারটা সেটাকে সুন্দরভাবে সুলভভাবে যদি এগিয়ে যেতে হয়, there are 4 elements যেটা কিনা প্রত্যেকটা নির্বাচন কমিশন যেখানে যেখানে নির্বাচন ম্যানেজমেন্ট আছে যারা করে, নট নেসেসারিলি সবাই নির্বাচন কমিশন বিভিন্ন দেশে, আমি বেশি দেশে জানি, 62টা দেশে গেছি, আর যেহেতু রাষ্ট্রদূত ছিলাম 7টা দেশে, সেই কারণে আমার যতটুকু জানি আমি, সেখানে 4টে দিক বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট, একটা হচ্ছে মোবিলাইজেশন অ্যাসপেক্ট, একটা হচ্ছে ইউটিলাইজেশন অ্যাসপেক্ট অফ ডিফারেন্ট ক্যাপাসিটি ইন প্রেজেন্ট, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। এই 4টে দিকেই কিন্তু বর্তমান নির্বাচন কমিশনকে রূপরেখার মাধ্যমে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ ম্যানেজমেন্ট তাদের দেওয়া আছে। কিন্তু এইটাকে আরপিও যেটা আছে, সেই আরপিওটাকে যদি আরো শক্তভাবে বলবৎভাবে সেটা যদি ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় এবং হবেও না। তো সেই সূত্র ধরে আমি বলবো, সে সদিচ্ছা থাকা দরকার দন্তেশ্বর। এই সদিচ্ছাটা শুভেচ্ছার মাধ্যমে হলে হবে না, সেটা তালিবস্ত্র ওনার কথা প্রসঙ্গে। কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা আমরা শুরুটা দেখেছি, আবার তালিবস্ত্র, শেষটা দেখিনি, কিন্তু সেটাও তালিবস্ত্র। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের উপর আস্থা রাখা উচিত, তাদেরকে বিতর্কিত না করা উচিত। কে গণজাগরণ মঞ্চে এসছে, কে আসেনি, সে ছিলেন না ঢাকায়, উনি বলছেন প্রথম আলোর ইন্টারভিউতে, তা বলা হচ্ছে উনি বলছেন যে আমি ডেপুটি কমিশনার ছিলাম, আরেকজন বলছে ডেপুটি কমিশনার থাকালীন অবস্থায় ওনার সহায়তা ছিল, ভূমিকা পালন করেছেন। দোজ আর ইররেলেভেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে তিনি, তাকে চয়ন করা হয়েছে, তিনি আছেন, আমরা আশা করব তার উপর আস্থা রেখে আমরা এগিয়ে যেতে পারবো। জি, আপনার কাছে আবার আসবো। আচ্ছা, আমি কি রিয়াজ একটা প্রশ্ন করতে পারি? এই যে কে কি ছিল ইত্যাদি ইত্যাদি, এটা ইররিলেভেন্ট, ওটাই তো বলছেন যে এখন তার পারফরমেন্সটা, হি ইজ রাইট, বাট এট দি সেম টাইম ধরুন 1971 মুক্তিযুদ্ধের সময় কার একটু যদি বিতর্কিত ভূমিকা থাকে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যদি থাকে কোনো ভূমিকা, তাহলে কি আমরা এই ধরনের পদে বিবেচনা করব? বাস এটাই। আমি এটার উত্তর যদি আপনি অ্যালাউ করেন আমাকে। জি, ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলা শয়ের অবতরণ করছেন, যে আমার নামটাও কিন্তু শ দিয়েই শুরু। যাই হোক, এখানে আমি স্যার একসময় যখন বাংলাদেশে হাডুডু খেলা খুব জনপ্রিয় হয়ে উঠলো, তখন আমি নিজে নিজে চিন্তা করতাম যে হাডুডু খেলা কেন জনপ্রিয়। পরে একটা সময় আমি বাইর করলাম যে হাডুডু খেলা জনপ্রিয় হচ্ছে স্যার, গ্রামগঞ্জে দেখবেন যখন হাডুডু খেলা হয় পিছন থেকে কিন্তু স্যার টেনে ধরে, মানে এইটাই কিন্তু একটা জনপ্রিয়তার শীর্ষে। তা আমাদের সমস্যা রয়েছে, কাউকে যখন এগিয়ে যেতে দেখি আমরা পিছন থেকে টেনে ধরি, এইটার জন্যই বোধহয় হাডুডু খেলাটা বিখ্যাত। বিষয়টা হচ্ছে আজকে যে নির্বাচিত আমরা এই যাকে রাষ্ট্রপতি, যাকে সিসি ঘোষণা করলেন, তিনি জনতার মঞ্চে গিয়েছেন কি তিনি কোথায় গিয়েছেন, আমাদের আসলে এই ধরনের জিনিসগুলা উই শুডন্ট লুক আউট ইট। কারণ অনেকে আছে অনেক জায়গায় অনেকভাবে তারা মানে বিতর্কিত হয়েছেন, অনেকভাবে হয়েছেন, তাদেরকে দিয়ে তো চলছে। জিনিসগুলো এভাবে না দেখে আমরা তার কর্মকাণ্ডটাকে কেন বিচার করি না? আরেকটা জিনিস আমার খুব অবজেকশন, সেটা আপনি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা যেই সরকারি আসুক, প্রশাসনে এত দলবাজি কেন হবে? প্রশাসনকে নিয়ে এত কেন দলবাজি করা হবে? প্রশাসনকে নিরপেক্ষতা রাখা হবে। আজকে আমি যখন দেখি যে অনেক সিনিয়র কর্মকর্তা আছে যাদেরকে প্রমোশন দেওয়া হয় না, কেন? তারা বিএনপির আমলে ডিসি ছিলেন। অনেকে প্রমোশন দেওয়া হয় না, কেন? তারা বিএনপির আমলে মন্ত্রীর পিএস ছিলেন। এই ধরনের কথা যখন ওঠে তখন কিন্তু নিজেদেরকে সংশয় বোধ হয়, কারণ এই সরকারটিও কোনো এক সময় বিরোধী দলে যাবে। বা গত আমলেও আমরা দেখেছি, আজকে অনেকেই দেখেছি যে আজকে 5 বছর 7 বছর চাকরি করে নাই বিএনপির সময়, কেন? তারা আওয়ামী লীগের কোনো এক মন্ত্রীর পিএস ছিলেন, আওয়ামী লীগের কোনো এক এমপি সাহেবের তারা স্ট্যান্ডিং কমিটির পিএস ছিলেন, তাদের প্রমোশন। প্রশাসন থেকে, এই দলবাজির থেকে আমাদেরকে বেরোতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই সিইসির উপরে এত কথা আমরা বলছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন বিএনপি গেল, বিএনপি যাওয়ার পরে তারা কিন্তু অনেকগুলা কথা বলেছেন, তার মধ্যে তারা আইনের কথা কিন্তু একবারও বলেননি। কেন বললেন না তারা আইনের কথা? এই আইনের কথা তো মাননীয় প্রধানমন্ত্রী যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনায় গেলেন, তিনি তখন কিন্তু এই আইনের কথা তুলেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, কারো কেউ কিন্তু আইনের কথা বলেনি। আজকে এই যে আমরা সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতি করলেন, এটি তো আইনের মধ্যে কোথাও নেই, কোনো ফ্রেমের মধ্যে নেই। মহামান্য রাষ্ট্রপতি তার জায়গাটাকে শক্ত করার জন্য তিনি কিন্তু একটি সার্চ কমিটি তৈরি করেছেন। সেই সার্চ কমিটিটাকে আমরা
কেউ ভালোভাবে নিয়েছি, কেউ আবার খারাপভাবে নিয়েছি। সেই সার্চ কমিটির যাকে প্রধান করেছে তাকেও নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। কি তিনি এর আগের বারও তিনি সার্চ কমিটির প্রধান ছিলেন, তিনি রকিব সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। রকিব সাহেবের ভুল কোথায়? আপনি দেখেন 5ই জানুয়ারি ইলেকশনের আগে উনি বেশ কয়েকটি ইলেকশন করেছেন, সিটি কর্পোরেশন ইলেকশন করেছেন। সেই সিটি কর্পোরেশন ইলেকশনগুলোকে কিন্তু বিএনপি স্বাগত জানিয়েছে, বিরোধী শিবিররা স্বাগত জানিয়েছে। 5ই জানুয়ারি ইলেকশনে কি হলো? বিএনপি আসলো না। বিএনপি আসলো না দেখে তিনি তাই বলে তো গণতন্ত্র থেমে থাকবে না। গণতন্ত্র সেদিন যদি ইলেকশনটি না হতো, গণতন্ত্র মুখ থুবড়ে পড়তো। সেই ইলেকশনটি তিনি কন্ডাক্ট করলেন এবং সেখানে কিছু 150-এর অধিক সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, 153 জন। তাহলে সেই জায়গাটা তো ওনার দোষ না, এই জায়গাটা তো আপনি ওনাকে দোষ দিতে পারেন। হ্যাঁ, আমি ওনাকে দোষ দিব। পরবর্তীতে যে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে, এই জায়গায় যদি আপনি ওনাকে বিতর্কের কথা বলেন, আমি বিতর্ক করব, আমি তাকে নিয়ে বিতর্ক করব, কিন্তু সেখানেও আমি তাকে খুব একটা দোষ দিতে পারি না। কেন দোষ দিতে পারি না? কারণ নির্বাচন কমিশনের যেই কাঠামো, বর্তমান নির্বাচন কমিশনের যে কাঠামো, তাদের যে লোকবল, সেইগুলোর প্রতি নির্বাচন কমিশনের অপ্রতুল আমার কাছে মনে হয়। এখনো তাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্ভর করতে হয়, এখনো তাদেরকে জেলা প্রশাসকের উপর নির্ভর করতে হয়। সুতরাং এই জায়গাটাতে প্রধান নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন তো করেছে, তারপরে দেখা গেছে সরকার আবার তাকে রিঅ্যাপয়েন্ট করেছে, এরকম ঘটনা তো ঘটেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, আমরা খামাখা একটা নির্বাচন কমিশন, একটি কনস্টিটিউশন পোস্ট, সেই পোস্টকে যখন আমরা বলি যে এটা মেরুদণ্ডহীন, আমার মনে হয় এটা জাতি হিসাবে আমাদেরও একটু লজ্জা হওয়া উচিত। দর্শক, 7 রিং সিমেন্টে লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরে খুব শিগগিরই আমাদের সাথেই থাকবেন। দর্শক দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জি জনাব শাহেদ। না, আমি যে কথাটি বলছিলাম, দেখেন আমাদের কয়েকদিন আগে আমরা ভারতে একটি নির্বাচন দেখলাম, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন দেখলাম। সেখানে দেখলাম যে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি আপনার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাদের একজন প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করলো। মমতা ব্যানার্জি কিন্তু একটা হুঙ্কার দিলেন যে কেন তাকে বদলি করা হলো। নির্বাচন কমিশন কিন্তু একটি পাল্টা হুঙ্কার দিল এবং মমতা ব্যানার্জি বুঝে গেলেন যে না, এখানে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আসলে আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু আমরা ওই জায়গাটা দেখতে চাই। আমাদের যে প্রবলেমটা হচ্ছে মেরুদণ্ড, আমাদের যে প্রবলেমটা হচ্ছে আমরা আস্থা অনাস্থার জায়গাটাতে আমরা নাই অ্যাকচুয়ালি। আরেকটি জিনিস হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা অনেক যুগ সরে গেছি। কিরকম, আমি বিএনপি করি, উনি আওয়ামী লীগ করে, আমি উনার চেহারা দেখি না, উনি আমার চেহারা দেখে না, এটা কোনো রাজনীতি না। আপনি দেখেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তিনি সেখানে জিতেছেন। আমি দেখেছি সেখানে তার যে ওত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখলাম যে হিলারি ক্লিন্টন সেখানে প্রেজেন্ট, যদিও তিনি ক্লিন্টনের স্ত্রী হিসেবে সেখানে গিয়েছেন, তারপরেও কিন্তু সেখানে তিনি গিয়েছেন। ভারতে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে, ভারতে নরেন্দ্র মোদী সাহেব এখন উনি প্রধানমন্ত্রী, উনি যখন কোনো ন্যাশনাল ডেতে বা ইয়েতে যখন কোনো স্পিচ দেন, সেই সামনের রোলে কিন্তু আমরা দেখি সোনিয়া গান্ধীকে দেখি, রাহুল গান্ধীকে দেখি, মনমোহন সিংকে দেখি। আমরা এই সংস্কৃতির মধ্যে কেন জানি আমরা যখনই কোনো সরকার একটি উদ্যোগ নেয় তখনই এটাকে একটা অপোজ করতেই হবে। মোফাজ্জল করিম স্যার তাকে একটা অপোজ করতেই হবে, এটা আমাদের একটা রাজনীতির মধ্যে পড়ে গেছে। মোফাজ্জল করিম স্যার একটি কথা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা আজকে যাকে আমরা জনতার মঞ্চে কথা বলছি, তাকে আমরা সিইসি করেছি। 71 সালে এরকম ধরনের কোনো ঘটনাকে যদি কেউ করে থাকে তাকে আমরা কোনো জায়গায় বসাতে পারি কিনা। বিষয়টা হচ্ছে যে দেখেন 1971 এই জায়গাটা কিন্তু আমাদের একটা স্পর্শকাতর জায়গা, সবারই কিন্তু একটি স্পর্শকাতর জায়গা, এটি মুক্তিযুদ্ধের জায়গা, এটি স্পর্শকাতর জায়গা। এবং আজকে যে সরকারটি আছে এটি মুক্তিযোদ্ধার চেতনার জায়গা, মুক্তিযোদ্ধার চেতনার সরকার। এই সরকারে আমার কাছে মনে হয় যারা 71-এ কোনো রকম ভুল ভ্রান্তি করেছে, এই সরকারের কাছে সেই জায়গাটি হবে বলে আমার মনে হয় না। জি ঠিক আছে, আমি একটু দুই একটা কথা বলতে চাই এই সময়ে আর কি। প্রথম কথা, শাহেদ যেটা বলেছেন যে কেউ তো আইনের কথা বলল না, অর্থাৎ এই যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, যদিও সুস্পষ্ট একটা নির্দেশনা, সুস্পষ্ট একটি আইন রয়েছে, বিধি রয়েছে সংবিধানের মধ্যে যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিধি মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন। এই বিধি আজ পর্যন্ত হয়নি গত এত বছর স্বাধীনতার পর। নাও সেইখানে আবার আইনের কথাটাই আমি একটু ধরিয়ে দিতে চাই। আরেকটি জায়গায় সুস্পষ্টভাবে সংবিধানে আছে মহামান্য রাষ্ট্রপতি
যত আইনই থাকুক না কেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত শুধুমাত্র দুইটি কাজ করতে পারবেন। একটি কাজ হচ্ছে কোনো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া, আরেকটি কাজ Chief হচ্ছে Justice। হ্যাঁ প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া। এর বাইরে তিনি পরামর্শ ব্যতীত কিছু করতে পারেন না। এখন যদি মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ যদি কিছু করে বসেন ইয়েকে না জিজ্ঞেস করে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে সেটা তো সংবিধানের লঙ্ঘন হবে। আমি এর বেশি আর এটাকে বাড়াতে চাই না, কারণ দুষ্ট লোকে বলে যে এটা তো ওই পরামর্শ মোতাবেকই হয়েছে। পরামর্শ অর্থাৎ বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে তাই যে এটি হচ্ছে প্রধানমন্ত্রী। আমি বিএনপির কথা বলছি, আমি বলছি দুষ্ট লোকে বলে আর কি। দুষ্ট লোকে বলে যে যতই সার্চ কমিটি করা হোক না কেন, যতই আলাপ আলোচনা করা হোক না কেন, সংলাপ করা হোক না কেন, যতই করা সব কিছু বৃথা। আসল কথাটি হচ্ছে সংবিধানের মধ্যে যেটা রয়েছে সেটা কি রয়েছে, যে মহামান্য রাষ্ট্রপতি যাহা কিছু করিবেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী সুপারিশ ক্রমে করিবেন। অতএব এই নির্বাচন কমিশন, তাহলে এটি তো সংবিধান সম্মতই। হ্যাঁ সংবিধান সম্মত। তাহলে পরে আর তাই যদি করবেন তাহলে সার্চ কমিটি আর এই যে কি বলে এত কাঠখড় পোড়ানোর কি দরকার ছিল? এই সুশীল সমাজকে খামাখা হয়নি। তারপরে আবার সুশীল সমাজের যিনি প্রতিনিধি, একজন প্রতিনিধি বলেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম অধ্যাপক, তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে নির্বাচন কমিশন হলো, আমরা তো এর মধ্যে আমরা যে সুপারিশ দিয়েছিলাম 10টি নাম দিয়েছিলাম, তার মধ্যে তো অন্তত 3 জন সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন, খ্যাতনামা ব্যক্তি ছিলেন, কই তাদের কারোর তো স্থান হয়নি। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ অবশ্য। স্যার এই যে সুশীল সমাজ নিয়ে যদি বলেন, আমার একটি কথা যোগ করার আছে। আমরা এই সুশীল সমাজকে ডাকার পিছনে দেখলাম একজনকে ডাকা হলো, পরবর্তীতে তাকে আবার বলা হলো যে তার বিরুদ্ধে মামলা আছে, তাকে এই জন্য তাকে ডাকাবেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা কেন তাকে ডাকলাম? আমরা খোঁজ খবর না নিয়ে কেন তাকে ডাকলাম, আর পরবর্তীতে এরকম ভাবে ফলাও করে তাকে আমরা কেন তার চরিত্র? সেটা তো একজন ব্যক্তির কথা বলছেন আপনি, এছাড়া কি বাংলাদেশের সুশীল সমাজে আর কোনো সুশীল ব্যক্তি নাই? সব দুশ্চিল। যাই হোক এই প্রসঙ্গটাই থাকুক। আমি বলছি আর কি, এটা আমার কথা নয়, এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলামের আক্ষেপের কথা। সৈয়দ নজরুল ইসলাম অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার জাতির প্রত্যাশা ছিল কিন্তু যে এবার সত্যি আমরা একটা মঞ্জুরুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল ইসলাম সার্চ কমিটির সম্মানিত সদস্য। তো দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে জাতির প্রত্যাশা কে ছিল? জাতির প্রত্যাশা ছিল যে এবার বোধহয় আমরা অত্যন্ত চমৎকার একটি মিষ্টান্ন মতো বা মিষ্টি পায়েসের মতো একটা খাবার প্রস্তুত হচ্ছে, সার্চ কমিটি এবং অন্যান্য রন্ধন শিল্পীদের আনা হয়েছে, রান্নাবাড়া হচ্ছে, যেটা পাবো চমৎকার পাবো। সত্যি চমৎকার পেয়েছি, প্লেটের মধ্যে তুলে দেওয়া হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু মনে হচ্ছে যেন কে ভুল করে যেন চিনি আর গুড় না দিয়ে কে যেন একটু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছে, সেই জন্য এটা এখন বিশ্বাস। মানে লবণ ছাড়া তো আবার পূর্ণাঙ্গ টেস্টও তো হয় না। জি না, পায়েসের বেলা হয় না। আপনি নিশ্চয়ই পায়েস খান না, এই জন্য ফিগারটা এত সুন্দর রাখছেন। পায়েস এই দেখেন, আমি যথেষ্ট খেয়েছি, আমরা খাই পায়েসের কথা, সাহেবকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। পায়েস মিষ্টি ছাড়া লবণের ল নাই সেখানে। যাক, এই উপমায় সমস্ত করে কালক্ষেপণ করতে চাই না। কথা হচ্ছে আপনার একটা সুন্দর কথা বলেছেন শাহেদ, সেটা হচ্ছে প্রশাসন নিয়ে দলবাজি, যেটা অত্যন্ত দুঃখজনক। সারাটি জীবন প্রশাসনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার পর, ছোট বড় বিভিন্ন পদে থাকার পর এটা এখন দুঃখ লাগে। আমাদের সময় এটা ছিল না। আমরা সেই পাকিস্তানি আমলে 60-এর দশকে প্রশাসনে যোগদান করেছি। অল পাকিস্তান সিভিল সার্ভিস অফ পাকিস্তান যেটা ছিল, বা যেটা পাকিস্তান ফরেন সার্ভিস ছিল, আমরা সেগুলোতে অল পাকিস্তান বেসে যে কম্পিটিশন ইত্যাদি হয়েছে এর মধ্যে এসেছি। সেখানে কোথাও দলবাজি তো ছিল না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা বাঙালিরা প্রায় সকলেই আমরা জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ছিলাম, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদীর দিকে ছিলাম। পাকিস্তানিদের সঙ্গে আমাদের মিলমিশ হয়নি। আই ডোন্ট মিন বিএনপি ওরি, বিএনপি তো জন্মই হয়নি তখন। হাওয়ার কিন্তু বাঙালি জাতীয়তাবাদে আমরা সবাই বিশ্বাস করতাম এবং আমরা মোর অর লেস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সমর্থন করেছি এই সমস্ত মুখগুলোকে। কিন্তু এখন যেটা হয়েছে, এরশাদের পতনের পরে পরেই কিছু কিছু, আমাদের দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু সহকর্মী তারা অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে পড়লেন যে এই সুযোগ এতদিন পরে এসছে, একটা আন্দোলন এসছে, এবং এই আন্দোলনের মধ্যে যদি আমরা শরিক না হই তাহলে আমরা বোধহয় পিছিয়ে পড়বো। আর যদি শরিক হয়ে গিয়ে বলতে আমি আপনার সঙ্গে আছি, আর আমার যদি মনে হয় যে ইনিই জিতবেন এবং তার সঙ্গে যদি একাত্মতা ঘোষণা করি, তাহলে আমি বহুত বড় রকমের একটা ইনাম পাবো, একটা পুরস্কার পাবো। অনেকে পেয়েছেনও বটে, অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বটগাছও হয়েছেন, আমরা সেই খবর জানি। এইটাতেই কিন্তু সর্বনাশটা হয়ে গেল। এটাতেই কিন্তু সমস্ত প্রশাসনটাকে, যেটা শাহেদ আক্ষেপ করছিলেন একটু আগে, দুঃখ করে বলছিলেন যে কেন এরকম হলো, এই দলবাজিটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে এবং এর চূড়ান্ত রূপ পেল কবে?
1996 এর জনতার মঞ্চে। প্লিজ ডোন্ট মাইন্ড মাই সেইং সো, বাট দিস ইজ এ ফ্যাক্ট। যে নামেই আমরা ডাকি না কেন, জনতার মঞ্চ সরকারি কর্মচারীদের মঞ্চ হতে পারে না, কারণ ওটা একটি রাজনৈতিক মঞ্চ ছিল, একটা সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চ ছিল। একটি দলকে সমর্থন করে আরেকটি দলের বিপক্ষে কাজ করে, এটাতে সিভিল সার্ভেন্টদের, সরকারি কর্মচারীদের যাওয়ার কথা ছিল না। কিন্তু ওই যে বললাম এরশাদের পতনের সময় 90-91 সাল থেকে যে ব্যাপারটা শুরু হয়েছিল, আমাদের সহকর্মীরা যেটা কেউ কেউ শুরু করেছিলেন, এটাকে চূড়ান্ত রূপ দিলেন জনতার মঞ্চে। এখন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে, আমি বল মাননীয় চিফ ইলেকশন কমিশনার সম্বন্ধে, প্রধান নির্বাচন কমিশনার সম্বন্ধে এত তাড়াতাড়ি এই ধরনের বিতর্কটা আমি আশা করিনি। কাজী রকিব ব্যর্থতা বা সাফল্য যাই বিদায় হয়েছেন, তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি, কিন্তু তার সম্বন্ধে অন্তত এই বিতর্কটি বা এই ধরনের কোনো শুরুতে ওঠেনি। লাস্ট একটা কথা বলে নিই যে এই রকিব কমিশন যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে প্রথম দিকে সাফল্য দেখিয়েছেন, এতে ইয়েস সাংঘাতিক রকমের তারা সাফল্য দেখিয়েছে বটে, প্রায় প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন তখন যেটা হয়েছিল। এটাতে কি প্রতীয়মান হয়? প্রতীয়মান হয় এটাই যে নিরপেক্ষভাবে তারা কাজ করে যখন এটাকে চালিয়ে নিয়ে গেছেন তখন সাফল্যমণ্ডিত হয়েছেন, অর্থাৎ তাদের বিপক্ষে কোনো কথাবার্তা উঠেনি। কিন্তু তাতে হয়তো সরকার নাখুশ হয়েছে বলে, আপনারা যদি এরকম ভাবে করতে থাকেন তাহলে তো আপনারা বাকি 4 বছর আমাদের ডুবিয়ে ছাড়বেন। এটা অনেকটা এরকমই হয়েছে। এক ছেলে ফার্স্ট টার্মিনালে সে 95% মার্ক পেয়েছে, সেকেন্ড টার্মিনালে পেয়েছে 96%, তারপরে লেখাপড়া ছেড়ে দিয়েছে, দূর আমি তো ফার্স্ট হবই। এরপরে দেখা যায় 44 পাইছে মাত্র ইয়েতে, ফাইনাল পরীক্ষায় গিয়ে। ওইটাই হয়েছিল রকিব কমিশনের। প্রথম দিকে 2-3টাতে খুব ভালো রেজাল্ট করে গা ছেড়ে দিল, বা তারপরে তারা মনে করলো যে আমাদের তো কাজ হয়ে গেছে, আমরা তো এখন বিরাট কিছু। লাস্টেরটা তো জব দিতে চাই অনেকক্ষণ লাস্টেরটাতে 99 পেয়েছে। এটা আমি একটু জবাব দিই, অনেকক্ষণ বলছেন আপনি। বিতর্কের সৃষ্টিটা এরশাদ সাহেবের পরে হয়নি, 75 সালে হয়েছে। এবং যারা আছেন আমলাতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ, 75-এর পরে আমরা দেখতে পেলাম 91 সালে, তখন থেকে নিয়ে 91 যখন আসলো বিএনপি দল সরকার গঠন করলো, হঠাৎ করে তাদের মনোভাবাপন্ন সব বদলে গেল। এবং 75-এর পরে এই যে আর্ম ফোর্সেস থেকে লোকজন আসা শুরু করলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, কেউ এটার ব্যাপারে কোনো কিছু বলে না। এখন আজকে বর্তমানে যারা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা কি করেন ভবিষ্যতে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। তাদেরকে এখন থেকে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই। 2 নম্বর হচ্ছে এর সুফল ভোগ করবে রাজনীতি। না আমি বলি 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে মনে করছেন একটা যেরকম সিভিল সার্ভিস কাডার আছে, অনেকটা মনে হয় আমার কাছে যেন রাজনীতি যারা করেন তাদের একটা কাডার হয়ে গেছে। তারা নির্বাচিত হতে চান, জাতীয় সংসদের সদস্য হবেন, কিন্তু জাতীয় সংসদ সদস্য হওয়ার পরে ডিউটি ফ্রি গাড়ি কিনবেন, সব রকমের ভোগ করবেন, কিন্তু সংসদের ভেতরে যাবেন না। 2 3 নম্বর হলো, আমার প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ দিক চিন্তা করতে হবে। এই যে নির্বাচন কমিশনটা যে হয়েছে, তাদের সামনে পড়ে আছে এই যে ই ভোটিং এর প্রিন্সিপালটা। আমার সেদিন ওই ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন, যার নামও ছিল, তিনি বোঝাচ্ছিলেন আমাকে একটা আলোচনার মধ্যে একটা টেলিভিশন, হি ওয়াজ ভেরি কারেক্ট। সে বলছিলেন যে ইভি মেশিন শুধু হলে হবে না, এই যে ভারতে স্ট্যাগার্ড ইলেকশন হয়, ই ভোটিং হলো আসামের ক্ষেত্রে, বিশেষ করে শেষের দিকে আসামেরটা হলো। ই ভোটিং যখন হয়ে যায়, হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেজাল্টটা দেওয়া হচ্ছে না, সেটা পড়ে আছে একটা কামরার মধ্যে, ডিসির কামরায়। যেদিন কাউন্টিং করা হবে একসঙ্গে সবকটা কাউন্ট করা হচ্ছে, কোনো রকমের তার উপরে কোনো কিছু, no one is trying to manipulate it। যেরকম আমরা দেখেছি অ্যালগোরের ইলেকশনের সময় ফ্লোরিডায় সেটা একটা ঘটনা ঘটেছিল, 527টা ভোট নিয়ে গন্ডগোল হলো, পরবর্তীতে 6 সপ্তাহ কেসের পরে তারপর ডিসিশন হলো, ইত্যাদি যা কিছু হলো। আমাদের সামনে পড়ে আছে অনেক গুরুত্বপূর্ণ দিক। যখন এই নতুন নির্বাচন কমিশন বসবে, বসার পরে যত কটা কনস্টিটিউয়েন্সি আছে, সবকটা কনস্টিটিউয়েন্সি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ইয়ারমার্কড করা হয়নি, সেটা এখন অনেক রয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2 নম্বর ভোটার তালিকা হালনাগাদ করা। তৃতীয়ত হচ্ছে ই ভোটিং প্রিন্সিপালটি যদি চালু করতে হয়, যাতে প্রশ্নবিদ্ধ না হয়,
কোনো নির্বাচনী প্রক্রিয়া, সেক্ষেত্রে এই যে যেটাকে বলা হয় যে ভোটার অডিট প্রিন্ট ট্রেল, সেটা ভিএপিটি, সেটা হচ্ছে যে যখনই একটা লোক টিপবে, একটা ওখানে বাক্স রয়েছে, ওখানে তো তার ভোটটা উঠছে, কিন্তু একটা প্রিন্ট আউট হিসেবে একটা বাক্সে থাকছে। যদি কোর্ট পরবর্তীতে কোনো রকমের ইয়ে হয় যে না আমি এটা ওরকম হারতে পারি না, আমি রিকাউন্ট চাই, তখন এই কাগজগুলো ব্যবহার করা হয়। সো দ্য প্রিন্সিপাল ইজ যে আমাদের মধ্যে এই যে এক্সিকিউটিভ ফরম্যাট, এখন তৃতীয় এটা করা, চতুর্থ জিনিসটা হচ্ছে যে সরকার যে ভূমিকাটা করবে, যে বিলেতে কি হয়, যখন ইলেকশন ডেট অ্যানাউন্স করা হয় তখন পার্লামেন্ট ডিসলভ করা হয়। পার্লামেন্ট ডিসলভ করার পরে প্রধানমন্ত্রী উনি যিনি ছিলেন তাকেই আবার বলা হয় আপনি আসুন, এসে নির্বাচন করার প্রক্রিয়ার সময় আপনি ইউ বি দ্য চিফ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। 2013 সালের শেষে সেটাই করা হয়েছিল, এবং তখন বলা হয়েছিল যে যদিও বিএনপির 300টার মধ্যে তাদের ছিল আবার 30-35টা সিট, তাদের 10টা সিটের মধ্যে তাদের পাওয়া উচিত ছিল একটা, কিন্তু সেখানে বললেন উনি না, আরো নেন আপনারা, দরকার পড়লে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেন, দায়িত্ব নেন। নিজের উপর আস্থা রাখতে হবে আমাদের। আমি বিএনপি আওয়ামী লীগ বলছি না, পুরনো জিনিস টানছি না, আমি ভবিষ্যতের কথা বলছি। আমাদের এখন এইসব বিতর্কের কথা না উঠিয়ে আমাদের উচিত হবে যে কিভাবে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি, পরস্পরের আস্থাটা করে। দরকার হলো, আমি যেটা বিশ্বাস করি, দরকার হলে নতুন নির্বাচন কমিশনের উচিত হবে যেরকম ভাবে রাষ্ট্রপতি আলোচনা করেছেন বিভিন্ন দলের সাথে, তাদের উপদেশ নিয়েছেন, তাদের কথা শুনেছেন, নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন অন্যান্যরা, দে শুড অলসো ইনভাইট অল দি আদার পলিটিক্যাল পার্টিস, এবং তাদেরকে জিজ্ঞাসা করা যে আপনারা বলুন, দিক নির্দেশনা দিন, যে সকল চ্যালেঞ্জেস আছে কি করে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি। আবার আসবো ছোট বিরতির পরে। দর্শক, 7 রিং সিমেন্ট লাইট এডিশনে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লাইট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জি জনাব সাহেব, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা যেহেতু এই নির্বাচনটা গত 5 জানুয়ারি নির্বাচনের কথা যদি বলি, তাহলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ কেন বলা হয়? কারণ ওখানে বিএনপি পার্টিসিপেট করেনি। তো এবার সেই একই অজুহাতে যদি এবারও তারা এই নির্বাচন কমিশনকে যদি বিতর্কিত করে, এবং অলরেডি তারা করেছে, এবং তারা নিরাশ হতাশ হয়েছে, এবং এটি প্রধানমন্ত্রীর মনোনয়নপ্রাপ্ত একটি কমিশন, সেটাও তারা বলেছে, এবং রাষ্ট্রপতির কাছে এটি পুনর্বিবেচনার আবেদন তারা করেছে, তাহলে আগামী নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। আমি এক মিনিট একটুখানি বলুন। আমি একবার হংকংয়ে একটা ট্রেনিং এ গিয়েছিলাম। তো সেখানে একটা ট্রেনিং এর জায়গায়, আমাদের যদি এটা বিজনেস ট্রেনিং ছিল, ট্রেনিং এর জায়গায় তারা 4টা ওয়ার্ড ইউজ করলো। বলে যে একটা ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন চলতে গেলে 4টা জিনিস দরকার। বলে কি? বলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমি কে, আমি হেড অফ দি ইনস্টিটিউশন। সেকেন্ড কি? উই, মানে আমরা যারা এই ইনস্টিটিউশনকে চালাতে সাহায্য করবে। দ্য থার্ড কি? দি অর্গানাইজেশন ইটসেলফ। এন্ড দ্য ফোর্থ হচ্ছে ক্লায়েন্ট বলেন বা অন্য কিছু বলেন। এইখানে আমি এই জিনিসটাকে বিচার করব, দি হেড অফ দি ইনস্টিটিউশন হচ্ছে সিইসি, তার গভর্নস কারা, যারা নির্বাচন কমিশনরা। নির্বাচন কমিশন ইটসেলফ ইজ এ ইনস্টিটিউশন, এবং তার কাকে নিয়ে করবে? তারা রাজনৈতিক দলকে নিয়ে করবে। যে কথাটি জমির স্যার বললেন, ইজ রাইটলি সাইড। দরকার হলে নির্বাচন কমিশনকে আবারও প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বসতে হবে, বসে কিভাবে এই ইলেকশনটি করতে হবে সেটিকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এখন এই নির্বাচন কমিশন যে মহামান্য রাষ্ট্রপতি একবার ডিক্লেয়ার করে ফেলেছেন, এটিকে নিয়ে আর বিবেচনা করার কোনো সুযোগ নেই। আর বিএনপি যেভাবেই বলুক না কেন, রাইটলি আর রংলি যেভাবেই বলুক না কেন, আগামী ইলেকশনে বিএনপিকে আসতেই হবে। যদি না আসে তাহলে সেখানেও তাদের একটি বাধ্যবাধকতা রয়েছে যে তারা কিভাবে ইলেকশন পরবর্তীতে করতে পারবে কি পারবে না, তাদের মানে রাজনৈতিক দলের নিবন্ধন থাকবে কি থাকবে না, সেটি নিয়ে একটি কথা রয়েছে। সুতরাং তাদেরকে এখন, বিএনপির এখন উচিত হবে এইসব কিছু বাদ দিয়ে তারা কিভাবে আগামী দিনের সামনে নির্বাচনটিকে সুষ্ঠুভাবে করা যায় সেই প্রক্রিয়া আলোচনা করা। এখন এইদিকে কোনোভাবে বলা যাবে না যে আমরা এই নির্বাচনটিকে মানি না, বা এই নির্বাচনকে না মেনে তারা রাজপথে আন্দোলন, এইগুলো এখন করলে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন এগুলা খাবে না। এখন যেটি খাবে সেটি হচ্ছে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এই আগামী যে ইলেকশনগুলো আছে। আপনি দেখেন নারায়ণগঞ্জের ইলেকশনটা কিভাবে সফল হলো। এক
সিইসি মানে ইলেকশন কমিশন পূর্ণ সহযোগিতা করেছে। 2, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা তারা কিন্তু সঠিক প্রার্থিতা বাছাই করেছে। 3, সরকারের পূর্ণ সহযোগিতা ছিল। 4, জনগণের পূর্ণ সহযোগিতা ছিল। এই 4টি জিনিসের সমন্বয়ে কিন্তু নারায়ণগঞ্জ ইলেকশনটা সাকসেসফুল হয়েছে। এরকম ভাবে যদি আমরা সবাই মিলে এই আগামী ইলেকশনটাকে নিয়ে যদি সাকসেসফুল একটি ইলেকশন করি, অবশ্যই একটি পার্টিসিপেটরি ইলেকশন হবে। জি, আমরা সেই আশায় বুক বাঁধতে চাই। সরি শাহেদ, আমি শেষ কথাটা একটু সংযোজন করতে চাই। সত্যি নারায়ণগঞ্জের ইলেকশন যা যা বললেন আপনি, এই কারণে সাকসেসফুল হয়েছে। আরেকটা কিন্তু মিস করে গেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে একটা বিশাল একটা যে ঝামেলা ছিল, ওটা ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে দূর করে দিয়েছিলেন, সেই জন্যই হয়েছে। তা না হলে আল্লাহ বাঁচাক। নাও জমির একটা ভালো কথা বলেছেন যে এই সমস্ত বাদ দেন, যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, যা গেছে কার কি ছিল, আমলনামা, এই আমলনামা ঘেটে লাভ নেই। এখন সামনে বিশাল দায়িত্ব পড়ে আছে এবং তিনি বলছেন যে সামনে অনেক কাজ করতে হবে, সেটাও লিস্টিং করেছেন। আমি একমত, করতে হবে এবং সত্যি কথা সেটা সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। তবে কি একটা কথা হচ্ছে, ওই যেটা আজকাল প্রায়ই বলা হচ্ছে, এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে বলতেছে এগুলো বাদ দেন, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়। এই কথাটা গত 5-7 দিন যাবৎ বোধহয় এতবার নাম শুনেছি এই কথাটা আর কি, এই পুরানো শ্লোকটা। আমার মনে হয় তা তো ঠিকই, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে, কিন্তু এখন তো বৃক্ষ দেখছি না, এখন তো বীজ লাগানো হলো কেবল। সেই বীজটা যদি আমরা আম গাছের বীজ না লাগিয়ে, আমের বীজ না লাগিয়ে বা আটি না পুঁতে আমরা যদি তেঁতুলের বীজ যদি পুঁতে দেই, তাহলে তো নিশ্চয়ই 2খান কথা আছে। তাহলে তো বুঝতেই হবে যে তেঁতুলের বীজ থেকে আর যাই হোক আম পাবো না বা আঙ্গুর পাবো না। তো সেই কথাটা এখনই এই জন্য এত উচ্চারিত হচ্ছে। এবং আমি জানি না যে বা যারা মাননীয় রাষ্ট্রপতিকে নিশ্চয়ই অনেকে এই নামটামগুলোর সম্বন্ধে অনেক পরামর্শ দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন নামগুলোর সম্বন্ধে, তারা কি কিছু কিছু তথ্য তাহলে গোপন করে গেছেন তার কাছ থেকে, যাতে তাকে, আমি চাই না কোনো অবস্থাতেই বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যিনি আমাদের সংবিধানের স্বীকৃত প্রধানতম ব্যক্তি, তাকে আমি বিতর্কিত দেখতে কিছুতেই চাই না। কিন্তু সেই কথা, সেটা কি কেউ সুকৌশলে, যে পশিল কৌশলে কলি নলের শরীরে, মেঘনাদ বোধকাব্যের মধ্যে, যে নলের শরীরের মধ্যে কৌশলে ঢুকে পড়লো। কারণ নল রাজা কি করেছিল, সে জলবিয়োগ করার সময় করার পর সে জল ব্যবহার করে নাই, সেটাতে একটা খুঁত হয়ে গেছিল, তখন কলি তার শরীরের মধ্যে ঢুকে পড়ে ওই ফাঁক দিয়ে, তা নাহলে ঢুকতে পারতো না। এমনকি কেউ কি কলি শরীরের মধ্যে কি কেউ ঢুকে পড়লো এরকম ভাবে কৌশলে, আমি চাই না। এবং আমি আবার আমার গোড়ার কথায় ফিরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সি বিলিভস ইন দ্যাট। কারণ গত 5টি বছর তার কান ঝালাপালা হয়ে গেছে এটা শুনতে প্রশ্নবিদ্ধ কি বলে নির্বাচন। তাহলে স্যার বিএনপির এই যে দাবিটা, সে দাবি অর্থাৎ পুনর্বিবেচনার যে দাবিটা, সেটাকে আপনি কি যৌক্তিক মনে করেন? ওয়েল, রাজনৈতিক দল হিসেবে তারা সে তুলতে পারে এবং এটাকে আমি অযৌক্তিক বলবো না। যৌক্তিক মনে করি কি না করি, কিন্তু আমি অযৌক্তিক মনে করি এই জন্য, রাজনৈতিক দল হিসাবে তারা বলতেই পারে যে এটা ঠিক হয় নাই, মহামান্য রাষ্ট্রপতি আপনি একটু কাইন্ডলি পুনর্বিবেচনা করুন, আপনার তো অগাধ ক্ষমতা রয়েছে। আমিও চাচ্ছি যে সবাই একমত হয়ে যায় করে, কিন্তু দয়া করে আমের আটির বদলে তেঁতুলের বীজ বপন করবেন না। ওই আমের আটির বদলে তেঁতুলের বীজ বপন করা ওনারা জানেন কি হয়, সেই কারণে দৃষ্টান্ত দিচ্ছেন। এবং ওনারা জানেন জাস্টিস আজিজের ব্যাপারে কি হয়েছিল এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন কিভাবে হয়েছিল, এবং আমরা এটাও দেখেছি অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু জিনিস হয়েছে যেটা কিনা সংবিধান সম্মত নয়। এইগুলো তো সংবিধান সম্মত। আজকে তোমাকে সয়ে পেয়ে বসছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে একটাই ছোট কথা, সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে বিবেচ্য বিষয় হচ্ছে যে যারা নিয়োজিত হয়েছে তাদের ক্ষেত্রে পানি ঘোলা না করে পানিটাকে স্থিরভাবে চিন্তা করে তাদেরকে সহায়তা করুন। আর যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার মনে কোনো রকমের, আপনি যে কোনো দল করেন না কেন, আপনার মনে যদি কোনো সময় সংশয় থাকে, তাহলে আপনি সেই সংশয়ের ঊর্ধ্বে উঠে আপনি বলুন যে এই জিনিস আমি মনে করি গুরুত্বপূর্ণ, যেটা কিনা ওনারা হয়তো পেশ করেছেন রাষ্ট্রপতির সামনে। দে ক্যান মেক ইট পাবলিক নাও। এখানে স্বচ্ছতার মাধ্যমে তারা বলতে পারেন যে আমরা এই জিনিস বলেছিলাম, আমরা আশা করি যে তারা এই জিনিস করবে। লেট অল দ্য 31 পলিটিক্যাল পার্টিজ মেক দেয়ার পয়েন্ট। সেখানে নিশ্চয় যেটাকে বলা হয় এলসিডি,
যেটা জাতিসংঘের ক্ষেত্রে বলা লিস্ট কমন ডিনোমিনেটরস, সেখানে তখন ইউরোপিয়ান যারা ইলেকশন কমিশনের সদস্য হয়েছেন তারা ওখানে ইলেকশন কমিশন সেক্রেটারিয়েটও আছে, তারাও দেখবে যে কি করে লিস্ট কমন ডিনোমিনেটর গুলো যেগুলো সব দল যেগুলো বলেছে সেগুলো কি করে বাস্তবায়ন কল্পে যা কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো করা যাবে কিনা। যদি না করা যায়, এই পদক্ষেপগুলো তো স্যার অনেক পরের বিষয় না। এখন স্যার যদি আমরা এটাকে পছন্দই না করলাম না না ওরা থেকে যায় তাহলে সেই পথে তো যেতে হবে। না না, বিতর্ক থাকবে না সেটা বলছি আমি। আমাদেরকে, আমি বিশ্বাস করি যে মহামান্য রাষ্ট্রপতি তিনি সুচিন্তিতভাবে চিন্তা করে আলোচনা করে উনি যা কিছু যা করার করেছেন। এখন ওনার উপর যদি অতটুকু আস্থা আমরা না রাখতে পারি তাহলে তো ঠিক হলো না। আর বিতর্ক তৈরি করতে কিন্তু 48 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, ওই সেটা আমরা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও দেখেছি যে গণনা তোমরা যতই বলো না কেন খুব ভালো হয়েছে, তৈরি করতেও কিন্তু 48 ঘন্টা সময় লাগছে। সময় লেগেছে জি, তারা সময় নিয়ে কিভাবে বিতর্ক তৈরি করা যায়, এটা তার একটা বিতর্ক হলে তো তাৎক্ষণিকভাবে বিতর্ক হবে, সেটা 48 ঘন্টা সময় লাগছে এই বিতর্ক তৈরি করতে। না, এটা ঠিক নয় বোধহয়। একটা যে কোনো রাজনৈতিক দলের, আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি, একটা সুচিন্তিত মতামতই জাতি আশা করে এবং তাৎক্ষণিকভাবে যেটা বলা হয় সেটা কোনদিন সুচিন্তিত হয় না। সেই জন্য যে দলের কথা আপনি বলছেন তারা তাদের নিজেদের মিটিংটা করেছে, ইত্যাদি করে প্রেস কনফারেন্স করে আজকে আমার বন্ধু এবং অনুজ প্রতিম, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি জমির বারবার বর্ণমালার দিকে চলে গেছে, কারণ এটা বর্ণমালার মাস তো, সেই জন্য অন্যান্য বর্ণমালা বাদ দিয়ে সে শয়ের কথা বলেছে। আমি তার এই শখে সম্মান জানিয়ে আমি বলতে চাই দন্তীয় সাথে সুন্দর হয়, এই সুন্দরটাই আমরা চাই, দন্তীয় সাথে যে সর্বনাশ হয় এটা যেন না হয়। আরেকটি জিনিস স্যার, আমরা একটি জিনিস আমি যেটা খালি চোখে বুঝি, এবার কিন্তু এই ইলেকশন কমিশন বা ইলেকশন নিয়ে কিন্তু বর্তমান সরকার বা বর্তমান যে শাসক দলটি রয়েছেন সেই শাসক দলের সভানেত্রী কিন্তু খুবই কনসার্ন। আপনি খেয়াল করবেন উনি কিন্তু যেখানেই যাচ্ছেন নেতাকর্মীদেরকে বলছেন যে তোমরা ইলেকশনের দিকে যাও, তোমরা এলাকায় যাও। এমপিদের সাথে উনি দেখা হলিয়ে বলেন যে তোমরা সংসদ না থাকলে তোমরা এলাকায় যাবে, তোমরা এলাকায় গিয়ে কাজ করবে। তিনি ওবায়দুল কাদের সাহেব কিন্তু ইতিমধ্যে বিভাগীয় মানে ইয়েগুলাকে তিনি সফর করা শুরু করেছেন, সম্মেলন করা শুরু করেছেন। আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রীও এখন আর ওই কথাটা আর শুনতে চাচ্ছেন না, উনিও চাচ্ছেন যে এখন একটা সামনের দিকে আমি বললাম যে উনি যে দিক নির্দেশনা বা নির্দেশনা দিয়েছেন সে বহু কয়েক মাস বা কয়েক সপ্তাহ আগে, আর আমি প্রশ্নবিদ্ধ নির্বাচনটা পরে দেখ, এটাই তো আপনি বারবার ওইটাই কথাটি ঘুরিয়ে ফিরিয়ে আনছেন। আমরা সবাই চাই, সমস্ত জাতি সেটা চাই, আমরাও সবাই চাই সমগ্র জাতির মতো যে সবাই একসাথে মিলে কাজ করে সুন্দর নির্বাচন, সর্বনাশ নির্বাচন চাই না। আপনাদের তিনজনকে এসএ টেলিভিশন স্টুডিওতে আসবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির সঙ্গেই থাকবেন।